নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় নাকি, কিন্তু ঠিক কতটা কষ্ট করলে কেষ্টরে পাবে সিবিআই? জবাব চায় বাংলা। বাংলা তো এটাও জবাব চায় যে রাজনীতিবিদরা এত সহজে কি করে সুপার স্পেশালিটি হাসপাতালের সবচেয়ে সুন্দর বেডটা এক ঝটকায় পেয়ে যান। বাংলা তো এটাও জবাব চায় যে কেন বারবার কোনো এজেন্সির আতঙ্কে বা কোনো এজেন্সির সমনের জন্যই একটা অদ্ভুত অসুখের জন্ম নেওয়া হয় এবং সেই অসুখটার নিরাময় সম্ভবত একমাত্র এই মাল্টি স্পেশালিটি এসএসকেএম হাসপাতালেই হয়। কিসের জন্য, কেন, কিভাবে? যদি সত্যি কেউ কোনো অপরাধ না করে থাকে, যদি সত্যি কারোর কিচ্ছু লোকানোর না থাকে, যদি সত্যি কোনো ধরনের কোনো জালিয়াতির সাথে, কোনো ধরনের কোনো পাচারকাণ্ডের সাথে কেউ যুক্ত না থাকে, তবে ভয়টা কিসের? বুক চিতিয়ে চোখে চোখ রেখে যে কোনো ধরনের সমনের সামনে তো বসতে পারা যায়। আমরা দেখেছি দিল্লিতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তলব করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোনোর পরে বলেছিলেন রাজনীতি করা হচ্ছে, যদি 1 ইঞ্চি 1 টাকারও যদি টাকা নিন তাহলে আমাকে ঝুলিয়ে দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক। চোখে চোখ রেখে সাংবাদিক বৈঠক করেছিলেন। ভয়টা কিসের? পাশাপাশি বাংলা তো এটাও জবাব চাইছে যে হঠাৎ করে বিজেপি নেতাদের এত আনন্দ কিসের, উদ্বাহ নৃত্য কিসের? সৌমিত্র খান থেকে শুরু করে অসীম সরকারের মতন নেতারা ঢোল করতাল নিয়ে চরম চরম নাকি গান গাইতে শুরু করছেন। কিসের জন্য? কারণ কি তাদের কোনো ইডি সিবিআই এর তলব পড়ে না। একটা মানুষের হঠাৎ করে তো সুগার ফল করতে পারে, টেনশনে প্রেসার হতে পারে, প্রেসার হাই হয়ে যেতে পারে, নার্ভাস ব্রেকডাউন হতে পারে, সেইটা নিয়েও রাজনীতি হবে? বাংলায় রাজনীতিটা কোন স্তরে নামবে সেটা ঠিক করবে বাঙালিরা। কিন্তু বাঙালিরা কি দেখছে? রাজনীতিবিদরা রাজনীতিটাকে এমন একটা স্তরে নামিয়ে নিয়ে এসছেন যেখানে যে কোনো সময় বেড পাওয়া যায় এবং সেই বেডটা পাওয়া যায় ঠিক এরকম কোনো সাবানের জন্য। ওদিকে সোশ্যাল মিডিয়া উত্তাল, সোশ্যাল মিডিয়ায় একের পর এক রঙ্গরসিকতা হচ্ছে, হাসির খোরাক হচ্ছে এবং প্রশ্ন কনমনেগা করোড়পতির মতন প্রশ্ন করা হচ্ছে যে বলুন তো নেতা এবং মন্ত্রীরা কলকাতার কোন ওয়ার্ডে সবচেয়ে বেশি থাকেন? কলকাতার কোন ওয়ার্ডে নেতা এবং মন্ত্রীরা সবচেয়ে বেশি থাকেন? 100 নম্বর ওয়ার্ডে, 102 নম্বর ওয়ার্ডে, 33 নম্বর ওয়ার্ডে, 44 নম্বর ওয়ার্ডে, 55 নম্বর ওয়ার্ডে, 90 নম্বর ওয়ার্ডে? কোন ওয়ার্ডে? সোশ্যাল মিডিয়ায় উত্তর দিচ্ছে নাকি উডবার্ন ওয়ার্ডে, এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। আমরা কোন স্তরে রাজনীতির এই গাম্ভীর্যটাকে নামিয়ে এনেছি, যেখানে আমরা নিজেরা রাজনীতির সাথে জড়িত, যারা রাজনীতি করছি, যারা রাজনীতি দেখছি, যারা রাজনীতির খবর করছি, তারা দেখতে পাচ্ছি ক্রমশ এটা একটা হাসির খোরাকে পরিণত হচ্ছে। মীনাক্ষী, একেবারে হাসির খোরাকে পরিণত হচ্ছে ময়ূক, আর তার জন্যই কতই রঙ্গ দেখি দুনিয়ায় বলছেন অনেকে। হ্যাঁ, রঙ্গই তো বটে। দলবল নিয়ে ঘুরে বেড়াতে পারেন, চড়াম চড়াম ঢাক বাজাতে পারেন, গুড় বাতাসা খাওয়াতে পারেন, কিভাবে কেস সাজাতে হয় সেই নির্দেশ পুলিশকে দিতে পারেন। শুধু সিবিআই এর চিঠি হাতে পেলেই জাঁকিয়ে বসে একের পর এক রোগ ব্যাধি, বলছেন বিরোধীরা। গন্তব্য তখন হয় এসএসকেএম হাসপাতাল। আজ একজন, কাল আরেকজন। এই ছবি দেখতে দেখতে এখন অভ্যস্ত বাংলার মানুষ। অনেকে তো আবার মজা করে বলছেন এসএসকেএম হাসপাতালে সিবিআই ওয়ার্ডও রাখা উচিত। কিন্তু সিবিআই বা ইডির কিছু প্রশ্নের মুখোমুখি হতে এত আতঙ্ক কিসের? কেউ যদি নিরপরাধ হন তাহলে ভয় কেন? এত আগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন অনেক নেতামন্ত্রী আমরা দেখেছি। সারদা রোজভ্যালি মামলায় বহু হেভিওয়েট নেতাদের জেলে যেতে হয়েছে। বর্তমানে কয়লা ও গরু পাচার কাণ্ডে কি সেই ভয়ে আবার চেপে বসছে? অথচ দিন রাত কেন্দ্রীয় এজেন্সিকে গালমন্দ করায় তো কোনো খামতি থাকছে না শাসক দলের। যাকে প্রকাশ্যে তোপ তাকেই ভয়। সত্যি আজব রঙ্গ ছাড়া আর কি? নয় করে পঞ্চমবার সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। অসুস্থতার কারণে এবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে গেলেন কেষ্ট। অবশ্য চিকিৎসকের অনুমতি নিয়ে হাসপাতালে গিয়ে সিবিআই এর জিজ্ঞাসাবাদে তার কোনো আপত্তি নেই। বুধবারই চিঠি লিখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি। আমাদের কাছে জানানো হয় যে উনি আজকে আসতে পারবেন না, কারণ ওনার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং পিজি হসপিটালে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তখন বাধ্য হই, কারণ যেহেতু উনি আসতে পারছেন না, একটা ইন্টিমেশন তো দিতে হয় সিবিআইকে। আমরা সেই লেটার নিয়ে ওনার কাছে যাই, ওনার সাথে দেখা করি, উনি সেই লেটারে সই করেন, তারপরে আমরা ইন্টিমেশনটা দিয়ে দিই। তদন্তে প্রকৃতভাবে যেভাবে তদন্ত সহযোগিতা করা দরকার সবটাই করবেন।
করবেন এবং উনি আলটিমেটলি এই মুহূর্তে শারীরিক অবস্থা সঠিক নয়, তাই জন্য আজকে উনি আসতে পারছেন না। যদি সিবিআই মনে করে ডাক্তারের কাছ থেকে অনুমতি নিয়ে ওনারা যদি চান ওখানে গিয়েও তদন্ত করতে পারেন। শুধুমাত্র অনুব্রত নন, বিভিন্ন মামলায় কেন্দ্রীয় এজেন্সির ডাকে তৃণমূল নেতাদের হাসপাতালে ভর্তি হতে হয় বলে কটাক্ষ বিজেপির। আজকে তদন্তকে ফেস করতে পারছেন, আর কি অসুস্থতা আছে, কি অসুস্থতা হতে পারে এ নিয়ে আমরা কোনো বিতর্ক চাইছি না। আমরা তার সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করে বলছি যে আমরা চাই, রাজ্যের মানুষ দেখতে চায় যে অনুব্রত মণ্ডলের কোনো বিচার হয়েছে। অনুব্রতর অসুস্থতাকে হাজিরা এড়ানোর কৌশল বলে মানতে নারাজ মদন মিত্র। জবাবে নিজের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ তুলেছেন কামারহাটির বিধায়ক। মানে আজকেই কেন অসুস্থ হলো এটা যেমন একটা প্রশ্ন, আবার যদি আজকেই অসুখটা হয় তাহলে সে হাসপাতালে যাবে না কেন, এটাই তো একটা প্রশ্ন। আমার মনে হয় না সিবিআই এড়াবার জন্যে কেউ কোথাও কিছু করছে। অনুব্রতর অসুস্থতা নিয়ে কোনো মন্তব্য না করলেও সিবিআই হাজিরা নিয়ে নিজের উদাহরণই দিয়েছেন কুণাল ঘোষ। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কি তার চিকিৎসক এবং তার আইনজীবীরা বলতে পারবেন, এখানে আমার কোনো বক্তব্য নেই। এর আগেও একাধিক মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাজিরা এড়িয়েছেন বহু তৃণমূল নেতা। কয়লা কাণ্ডে একাধিকবার হাজিরা এড়িয়েছেন মলয় ঘটক। অনুব্রত তো হাজিরা এড়াতে হাইকোর্টের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তৃণমূলের বিষদগার নতুন কিছু নয়। কেন্দ্র বিজেপির কথাতেই এজেন্সি ওঠে বসে বলে অভিযোগ রাজ্যের শাসক দলের। কিন্তু রাজ্যে তৃতীয়বার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেও এজেন্সিকে এত ভয় কেন, উঠছে প্রশ্ন। রিপাবলিক বাংলা। এটা কি সত্যি এজেন্সিকে ভয়? এটা কি সত্যি কোথাও গিয়ে কোনো বৃহত্তর ষড়যন্ত্রকে লুকানোর চেষ্টা? না, এটা সত্যি সাধারণ একটা মানুষের সাধারণ কিছু রোগ, ব্যায়াম আর ব্যারাম এই সমস্ত কিছুর জন্য না যেতে পারা। এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে যারা রয়েছেন, আলাপ করিয়ে দিয়ে রয়েছেন পার্থ ভৌমিক, তৃণমূল মুখপাত্র রয়েছেন, সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপি মুখপাত্র রয়েছেন, কলতান দাশগুপ্ত সিপিআইএম মুখপাত্র রয়েছেন, অসীম কুমার সরকার বিজেপির বিধায়ক, হরিণঘাটার বিজেপি বিধায়ক রয়েছেন, ডক্টর সজল বিশ্বাস চিকিৎসক। আমি প্রথমেই পার্থ ভৌমিকের কাছে যাব। পার্থবাবু, এই যে গোটাটা আমরা দেখতে পাচ্ছি সারা দিন ধরে, এবং অস্বীকার করবেন না হয়তো আপনি যে কিছুটা হাসির খোরাক হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এটা আসলে আপনাদের ওই ধরতে চাওয়া, ধরতে না পাওয়া, লুকোচুরি খেলা, এই সমস্তটা একটা কার্যত ছেলে মানুষের পর্যায়ে চলে যাচ্ছে না? ঘটনাটা খুব সিরিয়াস একটা মানুষের অসুস্থতা নিয়ে। হ্যালো, শুনতে পাচ্ছি পার্থবাবু। না, আমি খালি ভাবছি যে একটা মানুষের অসুস্থতাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায়। একটা মানুষ অসুস্থ হয়েছে, সেই মানুষটা কিন্তু বলেনি যে আমি সিবিআই তদন্তের সম্মুখীন হব না। তিনি আইনজীবী মারফত এটা জানিয়েছেন যে আমাকে 4 সপ্তাহ সময় দেওয়া হোক, অথবা ডাক্তারের অনুমতি নিয়ে হাসপাতালে আমাকে জেরা করা যেতে পারে। স্বাভাবিকভাবেই এটা খুব নিম্নমানের রাজনীতি, আমি মনে করি নিম্ন রুচির রাজনীতি, যারা কোনো মানুষের শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি করার চেষ্টা করে। দেখুন, এটা আমাদের দলীয় অবস্থান। আমরা বারংবার বলেছি যে সিবিআই কে বিজেপি নিজের মতো করে ব্যবহার করছে, এবং আপনারা দেখেছেন যে একটা সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন সিবিআই তোতা পাখি, এবং সিবিআই এর অনুষ্ঠানে এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন যে সিবিআই তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। কিন্তু এটা একটা রাজনৈতিক ব্যাপার, মানে এই যে পর্যবেক্ষণ, এটা রাজনৈতিক পর্যবেক্ষণ, যার সাথে অনুব্রত মণ্ডলের কেসের কোনো সম্পর্ক নেই। বেশ, মানে গোটাটাই আপনি বলছেন একটা রাজনৈতিক বিষয়। সন্ময় বাবু আসুন ডিবেটে। সন্ময় বাবু, আপনারা নোংরা রাজনীতি করছেন বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। একজন মানুষ, তিনি তো অসুস্থ হতেই পারেন। কেন মনে হচ্ছে আপনাদের সেটা পূর্ব পরিকল্পিত? কেন মনে হচ্ছে তিনি অসুস্থতার কবচ নিচ্ছেন? এটা তো সাধারণ একটা ঘটনা, যে কোনো মানুষের যে কোনো সময় শরীর খারাপ হতে পারে। নাকি একটা কথা খুব পরিষ্কার, পার্থদা বলছিলেন হঠাৎ একটা মানুষের অসুস্থতা, অবশ্যই তার সুস্থতা কামনা করব, দীর্ঘায়ু কামনা করব, কিন্তু পাশাপাশি এটাও তো প্রশ্ন, একটা মানুষ 5 বার অসুস্থ হতে পারে? 5 বার, এটা তো পঞ্চম চিঠি। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5ম বারেও যদি একটা মানুষ অসুস্থতা বোধ করে, তাহলে বুঝতে হবে গণ্ডগোলটা অন্য কোথাও। এবং এই জায়গা থেকেই আসছি মূল বিষয়টা। আপনি একটু মীনাক্ষী খেয়াল করে দেখুন, 4 সপ্তাহ সময় চেয়েছেন।
কিসের জন্য 4 সপ্তাহ? এই যে 5বার ডাক পেয়েছেন এতেই তো 4 সপ্তাহ চলে গেছে। তো সেই 4 সপ্তাহ তো 5বার ডাক পেয়ে গেলেন, তার মধ্যেও 4 সপ্তাহ চলে গেল, তাহলে আবার কিসের জন্য 4 সপ্তাহ? প্রশ্ন আমার অন্য জায়গায়, সেটা হচ্ছে এই পার্থদা এক্ষুনি বলছিলেন না সিবিআই এর ওপর, এটা ঠিক প্রধান বিচারপতি কথা বলেছেন, তো অস্বীকার করে লাভ নেই, কিন্তু বাস্তবতা তো এটাও যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা তারাও কিন্তু এই সিবিআই এর ওপর ভরসাটা রাখছেন, যে সিবিআই এর প্রতি সুপ্রিম কোর্ট এটা বলছেন। ফলে স্বাভাবিকভাবে সিবিআই এর ওপর যদি কলকাতা হাইকোর্টের বিচারপতিরাও আস্থা রাখেন, অসুবিধেটা কোথায়? আমার কথাটা হচ্ছে যে যদি অনুব্রত মণ্ডল ফ্রি অ্যান্ড ফেয়ার থাকেন, কোনো অন্যায় না করে থাকেন, ওই যে কুণাল ঘোষের কথা অনুযায়ী মাথা উঁচু করে যান, মাথা উঁচু করে বেরিয়ে আসুন, ডালমে কুচ কালা হয়, তার জন্যই তো তিনি যেতে ভয় পাচ্ছেন। মানে পার্থবাবুকে আমি এইখান থেকেই প্রশ্নটা করবো। পার্থবাবু, ভয়টা কি তাহলে? চোখে চোখ রেখে সিবিআই এর সামন হওয়ার পরে সামনে আসবে, প্রেস কনফারেন্স করবে, বলবে রাজনৈতিক ষড়যন্ত্র, বেরিয়ে যাবে, ব্যাস। যেটা আমরা দেখেছি একাধিক নেতা করেছেন, শীর্ষ নেতারাও করেছেন আপনার দলের। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হ্যারাস করার জন্য ইডি বারবার ডাকলেও তিনি সমস্ত কিছু সম্মুখীন হয়েছেন এবং বলেছেন যে এটা রাজনৈতিক ষড়যন্ত্র। এবং আমি আশা করি অনুব্রত মণ্ডল সুস্থ হয়ে গেলে তিনি সিবিআই এর মুখোমুখি হবেন এবং সিবিআই যা জিজ্ঞেস করবে তার উত্তর দেবেন, এবং এটা আপনারা অপেক্ষা করুন না। এই 4 সপ্তাহ তো এরকম হবে না যেটা 4 বছর হবে, একটা না একটা সময় তো বাংলার মানুষ দেখবে যে তিনি সিবিআই মুখোমুখি হয়েছেন। সেই অবধি একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন। আপনার কি এটা কাকতালীয় মনে হচ্ছে না পার্থবাবু, যেখানে সাধারণ মানুষ তারা হাসপাতালে জায়গা পান না, তাদেরকে প্রচুর কাঠখড় পোড়াতে হয় হাসপাতালে জায়গা পেতে, সেখানে নির্দিষ্ট ওয়ার্ড এবং পছন্দ মতো ওয়ার্ড পেয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডল? শুধু তাই নয় মীনাক্ষী, আউটডোরে না দেখিয়ে সোজা উঠবান ওয়ার্ড। সন্ময়বাবু এবং পার্থবাবুর মধ্যে ডিবেট হবে, হাসপাতালে আউটডোরে না দেখিয়ে কিভাবে পেয়ে যাচ্ছেন বেড, পূর্ব পরিকল্পিত অনেকটা গোটা বিষয়টাই জানা ছিল, যেখানে এই হাসপাতালকে, সরকারি হাসপাতালকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করছেন সন্ময়বাবুরা। পার্থবাবু বলুন। একজন গুরুতর অসুস্থ হলে এবং তিনি যদি খুব পরিচিত ব্যক্তিত্ব হন, তিনি এই অ্যাডভান্টেজটা পান, এটা সবার ক্ষেত্রে সত্যি না। পার্থদা আপনাকে উইথ ডিউ রেসপেক্ট আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, যে কোনো মানুষ তাহলে যদি একটু পরিচিত মুখ হন, তাহলে তাকে আর আউটডোরে যেতে হবে না, স্টেট উডবান ওয়ার্ডে যাবেন, এটাই পিজির ব্যবস্থা তাহলে? আমি সেটা বলিনি। এটা কি পদ্ধতিতে তিনি এসএসকেএম এ ভর্তি হয়েছে, যেহেতু এটা আমাদের কারোরই জানা নেই, অতএব আমার মনে হয় এটা নিয়ে আলোচনা অপ্রাসঙ্গিক, কারণ আমরা কেউ জানি না। কেন আলোচনা অপ্রাসঙ্গিক? কেন পার্থদা, কেন আলোচনা অপ্রাসঙ্গিক? যে বাংলার সব থেকে নামী হসপিটাল, সেখানে ডাইরেক্ট আউটডোরে না দেখে সরাসরি উডবান ওয়ার্ডে একজন ভর্তি হয়ে যাচ্ছেন, এবং শুধু তাই না, সংবাদ মাধ্যমে বেরিয়েছে যেখানে তার অক্সিজেন লেভেল ঠিক থাকা সত্ত্বেও তিনি নিজে অক্সিজেন চাইছেন, তিনি ঘরের কত নম্বর ঘরে ভর্তি হবেন সেটা তিনি নিজে বলে দিচ্ছেন। হোয়াট ইজ দিস হ্যাপনিং পার্থদা? পার্থবাবু, হচ্ছেটা কি? সন্ময়দা, এটা কোন চ্যানেল দেখিয়েছে আমার জানা নেই, আমি নিজে দেখিনি, অতএব আমি এ নিয়ে কোনো কথা বলতে পারবো না। বেশ, কলতান এই মুহূর্তে, কলতান দাশগুপ্ত এই মুহূর্তে আছে। কলতান দাশগুপ্ত, আপনি কি মনে করেন আপনারা এমন একটা নোংরা রাজনীতির জায়গায় নেমে গেছেন যেখানে একটা ব্যক্তির অসুস্থতা নিয়েও রাজনীতি করছেন না? আপনারা মনে করছেন ডাল মে কুছ কালা হে, যার জন্য এই একের পর এক যে সমন, সেই সমনগুলো এড়ানো হচ্ছে? কোন দিকে আপনি? আমি প্রথমে একটা স্টেটমেন্ট বলবো, তারপর একটা প্রশ্ন। আমার প্রথম স্টেটমেন্টটা হচ্ছে, যারা মানুষের টাকা চুরি করেছেন এবং যারা আমার এই রাজ্যের সম্পদকে, কয়লা ইত্যাদি চুরি করে নিজের পকেট ভরেছেন, তাদের দীর্ঘ জীবন কামনা করতে হবে, কারণ তাদের জীবনের একটা বড় অংশ তাদের জেলে কাটাতে হবে, এটা আমরা চাই। এটা আমার কথা। আর আমার প্রশ্নটা হচ্ছে পার্থবাবুর কাছে এই, যে তাহলে আমার পশ্চিমবাংলার কোটি কোটি মানুষ যারা অপরিচিত, যাদেরকে কেউ সেই অর্থে চেনে না, যারা চরম বোম মারার কথা বলেন না, তারা কি হাসপাতালে গেলে সরাসরি ভর্তি হতে পারবেন না? তাকে পরিচিত মুখ হতে হবে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য? পার্থবাবু বলে নিন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি প্রকৃত সত্যি কথাটা বলেছি, যেটা ওনারা টিভির সামনে বলতে পারছেন না। ওনাদেরও প্রচুর নেতা এরকম ভাবে এসএসকেএম হসপিটালে ভর্তি হয়, অন্যান্য হসপিটালে ভর্তি হয়। তারা কেউ সিবিআই এর সমনের ভয়ে ভর্তি হয় না। আপনার কথাটার মধ্যেই এটা প্রমাণ হচ্ছে যে তাহলে এই রকম লোকে ভর্তি হতে পারে। আমি বলছি পশ্চিমবাংলার একজন সাধারণ মানুষ, আমি পশ্চিমবাংলার একজন অপরিচিত লোক, আমি কি এসএসকেএম এ ভর্তি হতে পারবো?
আমি পশ্চিম বাংলার একজন অপরিচিত মানুষ। অন্যের সময় পার্থবাবু বলে নিন, পার্থবাবুকে 30 সেকেন্ড দেওয়া হোক। না, আমি আর কোনো কথা বলবো না। পার্থবাবু বলে নিন, আনইন্টারাপ্টেড বলে নিন। আমার বক্তব্য হচ্ছে, অনুব্রত মণ্ডল অসুস্থ হয়ে এসএসকেএম এ ভর্তি হয়েছে, তার আইনজীবী বলেছে তাকে 4 সপ্তাহ সময় দেওয়া হোক, 4 সপ্তাহ বাদে তিনি সিবিআই এর মুখোমুখি হবেন। আমার মনে হয় সেই অবধি প্রত্যেকের অপেক্ষা করা উচিত। পার্থবাবু, এইটা নিয়ে আইনজীবী কি করে জানলেন উনি 4 সপ্তাহে সুস্থ হয়ে যাবেন? না না, উনি চেয়েছেন আইনজীবীর মাধ্যমে। আমি বলছি যে এটা তো ডাক্তারবাবুর বলার কথা যে 4 সপ্তাহ পর সুস্থ হবেন, তখন টাইম দেবে। ভাই, এটাই তো বলছি, এটা তো ডাক্তারবাবু বলবেন। সেটাই তো আমারও কথা। আমি তো ডাক্তার নই। কিন্তু আইনজীবী বলে দিয়েছেন তো এর মধ্যে। আমি তো ডাক্তার নই। কিন্তু আইনজীবী তো বলে দিয়েছেন এর মধ্যে। আমার একটা কথা মীনাক্ষী বলার আছে, যে 5 বার উনি ডাক পেয়েছেন, তাতে প্রায় 1.5 মাস, 6 সপ্তাহ চলে গেছে। তো সেই 6 সপ্তাহটা কোনো সময় নয়। এখন আজকের থেকে আবার 4 সপ্তাহ, মানে যাতে এই 4টে সপ্তাহ ধরে পুরো কাগজপত্রগুলোকে ঠিক করা যায়। এবং অন্যদিকে এটা নিয়ে রাজনীতির অভিযোগ। অসীম সরকারের কাছে যাচ্ছি, আসুন অসীম সরকার ডিবেটে। আপনি একটি গান বেঁধেছেন এবং ঢাক ঢোল বাজিয়ে আপনি গান গাইছেন। একজন মানুষ অসুস্থ, আপনার সেই সময় রঙ্গরসিকতা করছেন আপনি, অসীম বাবু। যে গান আপনি বেঁধেছেন আমরা দেখাচ্ছি সকাল থেকে, কি গান সেটা আপনি একটু বলুন, সেই গানটা কি? একবার আপনি সেই গানটা, যার কিছু বক্তব্য রয়েছে নির্দিষ্ট করে, প্রত্যেকটা ওয়ার্ডে রঙ্গরসিকতা, কি সেই গান অসীম বাবু? কেন রঙ্গরসিকতা এই মুহূর্তে? নমস্কার, আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, দেখুন, যে মানুষটাকে 4 বার ডাকা হলো তিনি গেলেন না, অসুস্থতার ভান দেখালেন। তারপরে তিনি একবার গেলেন, আবার যখন ডাকছেন তিনি আবার অসুস্থ হলেন। মানুষের মনে সন্দেহ দানাটা বাঁধে কেন? একটা জিনিস নিয়ে মানুষ ব্যঙ্গ করতে উদ্যত হয় কেন, এটা আগে বুঝতে হবে। আর তিনি চড়াং ঢাকের বাড়ি, নকুলদানা, ঘুরবাতাসা, এইগুলো তো দেওয়ানার অভ্যাস। মানে আপনার সেই বাধা গানের কি কতটা রঙ্গরসিকতা? পার্থবাবু শুনে নিন একবার অসীম বাবু, সেই আপনার গানটা যেটাতে রঙ্গরসিকতা আপনার কি, আপনি যে গানটা বেঁধেছেন, কেন এত রঙ্গরসিকতার কি কি ওয়ার্ড আছে আমি একটু শোনাতে চাইবো পার্থবাবুকে, এবং তারপরে আমি পার্থবাবুর কাছে এই বিষয়ে উত্তর চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে রঙ্গরসিকতার কি অর্থ তিনি বুঝছেন। আপনার সেই গানটা আরেকবার শোনান তো আজকে, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাইম টাইমে জবাব চাই বাংলায় আপনি শোনান পার্থবাবু, এবং আমরা যারা আছি সকলে প্যানেলে শুনছি, তারপর আমি বলবো রঙ্গরসিকতা নিয়ে আমার প্রশ্ন। পার্থবাবুকে আমি সম্মান দিয়ে বলছি, আমি একবার ওনার প্রোগ্রাম করতে গেছিলাম, ওনাকে আমি ভালোবাসি। গানটা গাইছি, দাদা ভর্তি হয়েছে, 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 দাদা ভর্তি হয়েছে। সিবিআই এর ডাক শুনে তার, সিবিআই এর ডাক শুনে তার শ্বাসকষ্ট হয়ে জুড়িয়েছে, ভর্তি হয়েছে, দাদা ভর্তি হয়েছে, দাদা ভর্তি হয়েছে, দাদা ভর্তি হয়েছে। সন্ত্রাসীদের লিডার দাদা দিদি করলেন সেট, সন্ত্রাসীদের লিডার দাদা দিদি করলেন সেট। বুদ্ধি ভরা মাথা মোটা, আনকমন তার পেট, দাদার আনকমন তার পেট, দাদার আনকমন তার পেট, ও দাদার আনকমন তার পেট। সিবিআই এর হাজিরার ডেট, সিবিআই এর হাজিরার ডেট, সিবিআই এর হাজিরার ডেট শুনে, ও দাদা সিবিআই এর হাজিরার ডেট শুনেই খেলায় পড়েছে। অসীমবাবু খুব ভালো গান, অসীমবাবু খুব ভালো গান, কিন্তু দাদা, কিন্তু অসীমদা আমার একটা প্রশ্ন আছে, অসীমদা আমার একটা প্রশ্ন আছে। আপনি খুব ভালো শিল্পী, আপনি খুব বড় শিল্পী, পার্থভৌমিকের অনুষ্ঠানেও গেছেন, কিন্তু একটা বিষয় এটাও তো বাংলা জানতে চায় যে আপনাদেরকে কোনো ইডি সিবিআই ডাকে না বলে হয়তো এই গানগুলো আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। পার্থবাবুও শুনছেন, আপনি হয়তো গানটা গাইলেন, সেই গানগুলোর শব্দগুলো গোটা বাংলা শুনছে এই মুহূর্তে, আপনার হয়তো রঙ্গরসিকতা মনে হচ্ছে। পার্থবাবুর কি মনে হচ্ছে? পার্থবাবু, অসীম সরকার এবং আপনি এই ফ্রেমে রয়েছেন, আপনার কি মনে হচ্ছে এই গানটা এরকম একটা পরিস্থিতিতে গান গেয়ে বিজেপির বিধায়ক সেলিব্রেট করছে, কার্যত উদযাপন করছে এই সমন পাওয়াটাকে, কি বলবেন? বাংলার রাজনীতিতে এইটাও আমরা দেখছি। অসীমবাবু তো কবি গান করেন,
আমিও একটা সময় ওনাকে নৈহাটিতে এনেছিলাম, তখন উনি মমতা ব্যানার্জির সুখ্যাতি গিয়ে কবিগান করে বেড়াতেন। তারপরে যে কোনো ভাবেই উনি বিজেপিতে গেছেন। এখন বিজেপির হয়ে গান গাওয়াটা ওনার অভ্যেসে দাঁড়িয়েছে, সেটা উনি ওনার অভ্যাসবশত সেই কবিগান করছেন। আমি যদি কবিগান করতে পারতাম, কবিগানের মাধ্যমেই ওনার কথার উত্তর দিতে পারতাম। কিন্তু একটা সময় আমি ওনার গানের গুণমুগ্ধ ছিলাম। উনি মমতা ব্যানার্জির গান গেয়ে গ্রামাঞ্চলে ঘুরে বেড়াতেন। আমি এইটুকু খালি বলতে পারি, আপনি শিল্পী মানুষ, শিল্পী সত্তাকে রাজনীতির এই পঙ্কিল জায়গায় দয়া করে নিয়ে যাবেন না। অসীমবাবু কি বলবেন, রাজনীতির পঙ্কিল জায়গায় আপনার হাতেও সেই কাদা মাটি নোংরা লেগে যাচ্ছে শিল্পীর হাতে। বিজেপি বিধায়ক অসীম সরকার, হরিণঘাটার বিধায়ক, কি বলবেন? গান গাইছেন আপনি। শুনুন, এই ভারতবর্ষকে স্বাধীন করবার সময় চারণ কবি মুকুন্দ দাস তিনি মুখ খুলেছিলেন, রাস্তায় রাস্তায় গান গিয়েছিলেন। চারণ কবিরা সবসময়ই সত্যের পূজারী। যদি অনুব্রত বাবুর সত্যি শরীর খারাপ হয়, ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি তার শরীর অতি সত্বর সুস্থ হয়ে উঠুক। কিন্তু 4 বার ডাকলেন, যখন ডাকলেন তখনই তার শরীর অসুস্থ, তাহলে এখানে তো ব্যঙ্গ করা আসবেই। তার মানে আপনি চরম চরম ঢাক বাজাবেন? আপনি চরম চরম করে ঢাক বাজাচ্ছেন, হারমোনিয়াম নিয়ে বসে পড়ছেন। আপনি নিজে তো একজন বিধায়ক, আপনি এরকম ভাবে চরম চরম করে ঢাক বাজাবেন এখন? আমার ঢাক বাজে গানের তালে তালে। আমার ঢাক কখনো ভোট লুটের জন্য বাজে না। আমার ঢাক কখনো বিরোধী দলের মুখ বন্ধ করার জন্য বাজে না। আমার ঢাক সত্যের জন্য বাজে। আবার গাইছি, দিদি আর ওই দাদার দলে আগে করলো কে, দিদি আর ওই দাদার দলে আগে করলো কে, হয় কি রে তোর দুষ্ট কেষ্ট আসে এসেছে, হায় হায় আসে এসেছে, হায় হায় আসে এসেছে। দাদা ভাইপো সবাই সেম, দাদা ভাইপো সবাই সেম, দাদা ভাইপো সবাই সেম। ওরা মানিক ব্যবসা খুলেছে, শুধু কি অসীম বাবুর যে গান আমরা শুনছি, গান বেঁধেছেন অসীম বাবু, শুধু অসীম বাবু নয়, আজ আমরা দেখলাম সৌমিত্র খাকেও ঢাক নিয়ে বসতে এবং গুড় বাতাসা নিয়ে বসতে। রিপাবলিক বাংলায় তিনি গুড় বাতাসা নিয়ে বসলেন, ঢাক বাজালেন এবং তার কি বক্তব্য ছিল সেটা শোনাবো। তারপরে প্রশ্ন নিয়ে আমি সন্ময় বাবুর কাছে আসছি যে একের পর এক নেতা একজনের অসুস্থতা নিয়ে কিভাবে এরকম রঙ্গরসিকতা করতে পারেন। আমি শোনাবো সৌমিত্র খার বক্তব্য। গুড় আর এই নকুলদানা, পশ্চিমবাংলার আজকে একজন কুখ্যাত মানুষ ভয়ে বিশেষ করে ভর্তি হয়েছে, এটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম। চোরাম করে ঢাক বাজাচ্ছে, আমরা ভালোভাবে ঢাক বাজাচ্ছি এবং আমরা গুড় কথা আজকে সকলকে বিলি করব। গেলেন শেষকালে এসএসকেমে, তা আমার ইচ্ছে করছে আমি যেন কবি হয়ে যাই। আমাদের বিধায়ক সাহেবরা যেভাবে করেছেন, মানে ছোট বিড়ালের মতন গিয়ে আপনি উঠবানে গিয়ে উপস্থিত হয়েছেন। তাই চলুন আমরা বাংলা যারা বাংলাতে থাকি তারা চলুন সবাই মিলে ঢাক বাজিয়ে বলি, অনু তুমি হনু হলে হনু হয়ে এসএসকেমে গেলে। সন্ময়বাবু, আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ, আপনার কাছে আমার প্রশ্ন যে এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধুমাত্র রাজনীতির জন্য এরকম রঙ্গরসিকতা, আপনি কি সেটা সমর্থন করেন? এই রঙ্গরসিকতা, দেখুন মীনাক্ষী, একটা কথা বলি, এই জায়গাতে অনুব্রত মণ্ডল নিজেকে নামিয়েছেন। আজকে 5 বার চিঠি পাওয়ার পর বারবার আমরা সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুনেছি, সংবাদ মাধ্যমে আলোচনা শুনেছি যে কলকাতার উদ্দেশ্যে যখন বীরভূম থেকে রওনা দিলেন, শেষ পর্যন্ত সেই গাড়ি পিজিতে যাবে না, শেষ পর্যন্ত পরের দিন অন্তত অ্যাটলিস্ট সিবিআই অফিসে যাবে। এই জায়গাটা নামানোর জন্য দায়ী অনুব্রত মণ্ডল, আর কেউ নন। কিন্তু আমি একটা অন্য প্রশ্ন জিজ্ঞেস করছি মীনাক্ষী, এই সেটে বসে প্রশ্নটা করছি। আপনি বলুন তো, 2018 পর থেকে আজ পর্যন্ত ওই বীরভূমের মাটিতে 26 জন বিজেপি কর্মী মারা গেছেন এবং এই অনুব্রত মণ্ডল তার মূল কিংপিন। এটা মানে সবাই জানেন, বাচ্চা থেকে বড় সবাই জানেন। 2019-এর লোকসভা নির্বাচনের পর ইলামবাজারে 6 জন সংখ্যালঘু মানুষ তারা বিজেপি করার অপরাধে তাদের ধরে পিটিয়ে মারা হয়েছে। এতে ইতিহাস জানি। পার্থবাবু জবাব চাইছে বাংলা। সন্ময় বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন, হৃদয় ঘোষ, সন্ময় বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন তার জবাব চাইছে বাংলা। পার্থবাবু বলুক, তারপরে আমি সজল বিশ্বাসের কাছে যাব, চিকিৎসক সজল বিশ্বাসের কাছে। আজকে বিনা পয়সায় একটি প্রেসক্রিপশন আমার নিতে হবে সজল বাবুর থেকে। পার্থবাবু বলুন। অভিযোগ করে মন গড়া অভিযোগ করে কোনো লাভ নেই। এবার রামপুরহাটেও অভিযোগ এসেছিল, মানব অধিকার কমিশন এসেছিল পোস্টপোল ভায়োলেন্স নিয়ে, 21টা কেস এরকম দিয়েছিল যে এটা ধর্ষণ হয়েছে, নারী নির্যাতন হয়েছে।
সিবিআই কেসগুলো ফেরত দিয়ে বলেছে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। মানবাধিকার কমিশন ব্যবহৃত হচ্ছে, ইডি ব্যবহৃত হচ্ছে, সিবিআই ব্যবহৃত হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এমন ভাবে ব্যবহার করছে যে এদের সম্মানহানি হচ্ছে। আমি সন্ময়দাদের অনুরোধ করব এদের উপরে ভরসা না করে রাজনীতির লড়াইটা রাজনীতির মাটিতে হয়। আমরা আসুন না রাজনৈতিকভাবে লড়াই। না আমি পার্থদা আপনাকে একটা কথা বলি, পার্থদা আপনাকে একটা কথা বলি, ভাদু শেখের মৃত্যু, ভাদু শেখ তো তৃণমূল কংগ্রেস নেতা, ভাদু শেখও তো বকরার জন্য মারা গেলেন ওই বীরভূমের মাটিতে। অনুব্রত মণ্ডল, আনারুল হোসেনদের কি কীর্তি আপনি অস্বীকার করেন? আজকে 26টা মানুষের মৃত্যু অস্বীকার করছেন। হৃদয় ঘোষ, সাগর ঘোষের ঘটনা, আপনি তো একজন সংবেদনশীল মানুষ, কিভাবে সেই তদন্ত আটকানো হয়েছিল সেই ইতিহাস আপনি জানেন। আপনি সংবেদনশীল মানুষ হিসেবে কি করে মৃত্যুকে জাস্টিফাই করছেন? এই অনুব্রত মণ্ডল তো একজন খুনি, বেসিক্যালি অনুব্রত মণ্ডল তো একজন খুনি। সে টাকার সাপ্লাইটা কালীঘাটে ঠিকঠাক মতো করতো বলে আজকে অনুব্রত মণ্ডলের মাথায় ছাতা, তাকে একটা হসপিটালে, সুপার স্পেশালিটি হসপিটালে, তাকে উডবার্ন ওয়ার্ডে গেস্ট হিসেবে ভর্তি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ না থাকলে উডবার্ন ওয়ার্ডে ওই বেড কি পেতে পারতেন? পিজির সুপার কি সেটা দিতে পারতেন? এটা সর্বোচ্চ পর্যায়ের অনুমতি নিয়ে অনুব্রত মণ্ডল কিন্তু আজকে এই মুহূর্তে, আজকে সকালবেলা শেষ পর্যন্ত গেছেন পিজির হসপিটালে। এই সত্যকে দয়া করে অস্বীকার করবেন না। আপনি সংবেদনশীল মানুষ, তাই আপনাকে হাত জোড় করে বলছি, কর্তব্য একটা মানুষের জীবন বাঁচানো সবচেয়ে বড় কর্তব্য। অবশ্যই, কিন্তু পাঁচবার অসুস্থতা, ভান করা, ভনিতা করা, ভণ্ডামি করা আপনাদের মনের সন্তুষ্টির জন্য না, আমাদের মনের সন্তুষ্টি নয়, ওই মৃত মানুষগুলোর আত্মা এখনো কাঁদছে। বীরভূমটাকে কি করে রেখেছেন বলুন তো, আপনি বলুন বীরভূমটাকে কি করে রেখেছেন? সন্ময় বাবুর কথায়, পার্থ বাবুর কথায় এই একটা কি সত্য না আরো সত্য রয়েছে, আরো উদাহরণ রয়েছে যেখানে আমরা দেখছি বারবার সিবিআই ডাকলে বা কোনো এজেন্সি ডাকলে, কেন্দ্রীয় এজেন্সি ডাকলে সেখানে হাসপাতালেই যেতে হচ্ছে, হাসপাতালেই গন্তব্য হয়ে যাচ্ছে। এবং কথায় না কথায় রসিকতা করে অনেকে বলছেন, সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছেন যে সিবিআই ওয়ার্ড খোলা দরকার। এখনো পর্যন্ত কোন কোন নেতা কেন্দ্রীয় এজেন্সির কোট আনকোট ভয়ে হাসপাতালে আশ্রয় নিয়েছেন, কি ছিল সেই ছবি, এই বাংলার ছবি, বাংলার নেতাদের ছবি দেখাবো আপনাদের, তারপরে আসবো ডিবেটে, যাব ডক্টরের কাছে। দিয়েছি যত নিয়েছি তার বেশি, প্রভাত হয়ে উঠিল রাতি, নিভিয়া গেল কোণের বাতি, সবারও আমি প্রসাদ বাণী চাই, সবারে আমি, কোনো চাপ নেই, কোনো কিচ্ছু নেই। আবার আমি বলে যাই, আমি আমার জায়গায় ঠিক আছি, আর জ্ঞানত কোনো পাপ করিনি। যদি অজ্ঞানত কোনো পাপ হয়ে থাকে তার জন্য ক্ষমা চাইছি। অনেক দিন ছিলেম প্রতিবেশী, দিয়েছি যত নিয়েছি তার বেশি, প্রভাত হয়ে উঠিল রাতি, নিভিয়া গেল কোণের বাতি, সবারও আমি প্রসাদ বাণী চাই, সবারে এমনি চলো। চিকিৎসক সজল বিশ্বাস আমাদের সাথে রয়েছেন। সজলবাবু, আপনি একজন চিকিৎসক এবং গোটা বাংলায় এই মুহূর্তে যারা ইউটিউবে দেখছেন রিপাবলিক বাংলা, তারাও একটা প্রশ্ন করছেন এবং খুব কম বয়সী ছেলে মেয়ে যারা সাধারণত খুব রসিকতার ছলে এই জিনিসটা জিজ্ঞেস করার চেষ্টা করছেন, তারা বলছেন যে এই যে অসুখটা নিয়ে আমরাও কথা বলছি, কোথাও গিয়ে হয়তো খুব, যেটা সন্ময়বাবু বললেন, অনেক খুন হয়েছে, অনেকগুলো ঘটনা হয়েছে, অনেক মার্ডার হয়েছে, এবং তার পাশাপাশি অনুব্রত মণ্ডলের মতন একজন রাজনৈতিক চরিত্র, সিবিআই, গরু পাচার কাণ্ড, বিভিন্ন কিছু আছে, কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে এই অসুখের নিরাময় এসএসকেএম হাসপাতালে বারবার কেন হয়? এটা কি ধরনের অসুখ, যেখানে এটাকে কি সিবিআই ফোবিয়া বলে, এটাকে কি কোথাও গিয়ে সিবিআই আতঙ্ক বলে, এবং এসএসকেএম হাসপাতালে এমন কি আছে যে এই রোগেরই চিকিৎসা হয়? আমরা কোভিডের সময় দেখেছি, আবার নতুন স্ট্রেন আসছে, ওমাইক্রনের স্ট্রেন, আপনি বোধহয় জানেন, বম্বেতে আবার চলে এসেছে। আমরা দেখেছি বেলেঘাটা আইডিতে তার সবচেয়ে ভালো চিকিৎসা হতো।
এই ক্ষেত্রে এসএসকেএমই কেন বারবার বিরোধীরা বারবার এসএসকেএমকেই টার্গেটটা কেন করছে? এতে তো বাংলার যে মাল্টি স্পেশালিটি হাসপাতাল, সেই হাসপাতালের ক্ষেত্রেও কোথাও গিয়ে একটা ভাবমূর্তির কিছুটা ক্ষুণ্ণ হচ্ছে। এক্স্যাক্টলি, এটা এই জায়গাটা অত্যন্ত মানে দুশ্চিন্তার কারণ আমাদের কাছে, চিকিৎসক সমাজের কাছে, যে বিভিন্ন রাজনৈতিক দল আমরা দেখেছি বিভিন্ন সময়ে তারা হাসপাতাল চিকিৎসা ব্যবস্থাকে একটা ঢাল হিসাবে ব্যবহার করে এবং তার উপরে নানান রকমের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে নানান রকমের রিপোর্টকে তার মানে সেখানে বিকৃত করার কাজ কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি। আজকের দিনেও আমরা সেই একই জিনিস দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার মধ্যে। এখানে একটা জিনিস, যে কোনো মানুষ অবশ্যই যে কোনো সময় অসুস্থ হতে পারেন, এটা নিয়ে কিছু বলা যায় না, এটা যেমন ঠিক। কিন্তু যদি পার্টিকুলার কোনো একটা বিশেষ সিচুয়েশনে কোনো একটা স্টিমুলেটিং ফ্যাক্টর যদি থাকে, যে ঠিক সেই অবস্থাতেই তিনি অসুস্থ হয়ে পড়ছেন, তাহলে সেই ব্যাপারটা নিশ্চয়ই মেডিকেল বোর্ডে দেখা উচিত যে সেই বিষয়ে তার কোনো ফোবিয়া আছে কিনা, অবশ্যই তার কোনো মানসিক কোনো ফোবিয়া থাকছে কিনা সেটা নিশ্চয়ই তার দেখা উচিত। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে তিনি প্রকৃত অর্থে তিনি সুস্থ কি অসুস্থ, কি কতটা অসুস্থ, তিনি সিবিআই এর কাছে তিনি হাজির হতে পারবেন কি পারবেন না, সেই বিষয়গুলো অবশ্যই একটা মেডিকেল বোর্ডের দেখা উচিত এবং একটা নিরপেক্ষ মেডিকেল বোর্ড থাকা উচিত। কিন্তু তাহলে বিরোধীরা যে একের পর এক অভিযোগগুলো তুলছেন, সেগুলো আপনি তো তার মানে বলছেন যে বিরোধীদের এই ধরনের ইনসেনসিটিভ অভিযোগ তোলা উচিত নয়। হয় বিরোধীরা ঠিক, নয়তো শাসক দলের এই নেতা ঠিক। এটা অবশ্যই নির্ভর করছে মেডিকেল বোর্ড যে রিপোর্ট দেবে তার উপরেই নির্ভর করে। কিন্তু এখানে যে বিষয়গুলো আমরা দেখছি, যে বিভিন্ন সময় আমরা দেখেছি মেডিকেল বোর্ডের উপরে রাজনৈতিক হস্তক্ষেপ থাকে, যেটা অনভিপ্রেত এবং তার চূড়ান্ত সেটা অন্যায়। আমরা তার প্রতিবাদ করি। মেডিকেল এথিক্সকে কাজে লাগিয়ে মেডিকেল এথিক্সকে নিয়ে যাতে চিকিৎসকরা চিকিৎসা করতে পারেন, মেডিকেল বোর্ড যাতে কাজ করতে পারেন, সেই স্বাধীনতাটা সমস্ত রাজনৈতিক দলেরই দেওয়া উচিত। একজন চিকিৎসক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন সজল বাবু, আপনি একজন চিকিৎসক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। চাপ সৃষ্টি করেছে, এখনো কিন্তু সেই একই কাজ করে চলেছে। মানে চাপ সৃষ্টি করার যে একটা রাজনীতির যে প্রভাব থাকে চিকিৎসা ক্ষেত্রেও, এখানে আমার কলতানের কাছে যেতে হচ্ছে। সজল বাবু, আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাকে কলতানের কাছে যেতে হচ্ছে। কলতান, এই ধারাবাহিকতাটা তো এই 10 বছরে হয়নি। আমরা দেখেছি বাম আমল থেকে এই অভিযোগ, এবং যেখানে নির্দিষ্ট করে স্বাস্থ্যের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে যে দালাল রাজ থেকে শুরু করে রাজনৈতিক প্রভাব, এটা কিন্তু বাম আমলে এই অভিযোগগুলো উঠে এসেছে এবং তার পরবর্তীকালে ধারাবাহিকতা চলেছে, যে পরিপ্রেক্ষিতে আপনারা এখন অভিযোগ করেন। তো তার দায় তো আপনাদেরও নিতে হবে কলতান বাবু। কথাটা হচ্ছে যে অভিযোগটা যা উঠে আসছিল সেটা হচ্ছে যে বাম আমলে এই ধরনের কোনো অভিযোগ নেই যে কোনো বামপন্থী নেতা তিনি সিবিআই বা এই ধরনের কয়লা পাচার, গরু পাচার, এসএসসি টেটের টাকা লুট, এই ধরনের দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে গিয়ে ভর্তি হয়েছেন কোনো একটা হাসপাতালে, আর বলছেন 4 সপ্তাহ পর সুস্থ হয়ে যাব। ফলে আইনজীবী বলছেন 4 সপ্তাহ পর আমি সময় চাই দেখা করার। এই রকম কোনো অভিযোগ বাম আমলে তৈরি হয়নি। অসীমবাবু মাথা নাড়াচ্ছেন, অসীমবাবু কি বলবেন? তৃণমূলের আমলে লকডাউন ভেঙে তৃণমূলের কর্মী সমর্থকরা গেছিলেন নিজাম প্যালেসে, যে সিবিআই এর কাছে আটক হয়েছিলেন যে তৃণমূল নেতারা, তাদেরকে ছাড়াতে লকডাউন ভেঙে তৃণমূলের কর্মীরা। অসীমবাবু মাথা নাড়াচ্ছেন, অসীমবাবু মাথা নাড়াচ্ছেন, কি বলবেন? তারপরে আমি পার্থ ভৌমিকের কাছে যাব। অসীমবাবু কি বলবেন? দেখুন, কলতান বাবু যে কথাটা বললেন, কথাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বামফ্রন্ট আমলে আমরা দেখিনি কোনো নেতা সিবিআই কিংবা ইডির ভয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, এটা ঠিক, এর কথা আমি সমর্থন করি। মানে এই কথা আপনি সমর্থন করেন? খুব উল্লেখযোগ্য পয়েন্টে পৌঁছে গেছে ডিবেটে পার্থ ভৌমিক। একদিকে আমরা দেখতে পাচ্ছি বিজেপি বিধায়ক বাম ফ্রন্টের যে প্রতিনিধি রয়েছেন এখানে, তার কথা সমর্থন করেন, এবং বাম এবং রাম দুজনেই এক কাট্টা হয়ে বলছে যে এই যে সংস্কৃতিটা, সিবিআই এলেই হাসপাতালে চলে যাও, এই সংস্কৃতিটা আপনাদের আমদানি। কি বলবেন? আসলে সিবিআই আগে এরকম ভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহৃত হতো না। স্বাভাবিকভাবেই যেহেতু সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহৃত হতো না, সেই জন্য তাদের উপরে প্রত্যেকের আস্থা ছিল। মানে কংগ্রেসের আমলে সিবিআই রাজনৈতিক ভাবে ব্যবহৃত হতো না? সন্ময় বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের আমলে ব্যবহার হতো না? না, ব্যাপারটা এরকম ভাবে রাজনৈতিক ভাবে ব্যবহৃত হতো না কংগ্রেসের আমলে। আমরা কখনো বাংলার মুখে এরকম শুনিনি। আমরা দেখলাম নোবেল পুরস্কার নিয়ে একটা সিবিআই হয়েছিল,
তারপরে তাপসী মালিকের ঘটনার সময় সিবিআই হয়েছিল, তখন কিন্তু সিপিএম কংগ্রেসের সেই সময় পক্ষপাত নন্দীগ্রাম নিয়ে কিন্তু আপনি কি ভুলে যাচ্ছেন পার্থবাবু, আপনি কি ভুলে যাচ্ছেন যে কংগ্রেসের আমলে সিবিআই কে তোতা পাখি বলা হয়েছিল? না ওটা বিজেপির আমলে, কংগ্রেসের আমলে নয়। আচ্ছা, না তাপসী মালিকের ক্ষেত্রে যখন সিবিআই এর বিষয়গুলো ছিল, বা আপনারা যখন বারবার সিবিআই এর কথা বলতেন, তখন কি নিরপেক্ষ ছিল সিবিআই? কলতান, তার মানে কলতানদের সময়, কলতানরা যখন বামফ্রন্ট সরকারে ছিল তখন আপনারা যখন বলতেন, ইউপিএ সরকার ছিল তখন, মানে তখন সিবিআই ঠিক, এখন সমর্থক ছিল সিপিএম, তখন সিবিআই ঠিক, এখন সিবিআই ভুল। কারণ সম্পর্কে, কাজ সম্পর্কে পার্থবাবুদের যে 10 বছরে এতটা জ্ঞান হয়েছে, এটার জন্য আমরা ধন্যবাদ জানাই। এই পার্থবাবুরাই পাড়ায় একটা মশা মারা গেলে অবধি সিবিআই এর তদন্ত দাবি করতেন। এই মোহটা যে অন্তত এই 10 বছরে ভেঙেছে, সেইটার জন্য খুব ভালো লাগছে দেখে। কিন্তু আজ অবধি যা এই চুরির ঘটনা ঘটেছে, সেইটার থেকে কিন্তু নজর ঘোরানো যাবে না। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে রিজওয়ানুর রহমান হত্যার সময় এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিবিআই তদন্ত চেয়েছিলেন, বলেছেন সিআইডি তদন্তে আমার বিশ্বাস নেই, সিবিআই তদন্ত চাই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর তার আমলে চিটফান্ড স্ক্যামের এই সাংঘাতিক পরিস্থিতি, আমি একবার চিন্তা করছিলাম, সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ, সৃঞ্জয় বসু সাংসদ, কুণাল ঘোষ সাংসদ, মদন মিত্র মন্ত্রী, ববি হাকিম মন্ত্রী, সুব্রত মুখার্জি মন্ত্রী, শোভন চট্টোপাধ্যায় মন্ত্রী, এতগুলো মন্ত্রী এমএলএ এমপি জেলে গেছে, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার সঙ্গে সামগ্রিকভাবে অন্য কোনো আমলের পর্যালোচনা চলে না। এটা কিন্তু খুব পরিষ্কারভাবে একটা কথা বলা দরকার, 1 নম্বর। দ্বিতীয় যে ব্যাপারটা মীনাক্ষী আমি খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, সেটা যে পিজি হসপিটালের ভূমিকা, পিজি সুপার এবং মেডিকেল বোর্ডকেও সিবিআই তদন্তের আওতায় নিয়ে আসা দরকার। যে কথায় কথায় নেতা মন্ত্রীরা যে কোনো একটা রেকমেন্ডেশন পেলে, স্বাস্থ্য ভবনের ইঙ্গিত পেলে সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডলের জন্য স্পেশাল শুট খালি করে রাখবে। বেশ, পার্থবাবুর কাছে লাস্ট 30 সেকেন্ড যাচ্ছি। পার্থবাবু, কোথাও গিয়ে আপনাদেরও এই যে রাজনীতিকরণ, হাসপাতালের যে রাজনীতিকরণ, সেইটাও বন্ধ করা দরকার। সন্ময়দা সব নাম বললেন, দুটো নাম ভুলে গেলেন, একটা তৎকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারী আর একটা সাংসদ মিঠুন চক্রবর্তী। তারা বিজেপিতে গেছে বলে তারা শুদ্ধ হয়ে গেছে। যারা জেলে গেছে, আমি জেলের কথা বলছি, যারা জেলে গেছেন, যারা পিজির উডবান ওয়ার্ড ব্যবহার করেছেন, সেই মানুষগুলোর কথা বলছি। দয়া করে বাংলার মানুষের কাছে জবাবটা দিন যে পিজির উডবান ওয়ার্ড শুধু কি কয়েদিদের জন্য, বাংলার সাধারণ মানুষের জন্য নয়। আপনি সারা বাংলার মানুষের কাছে জবাবটা দিন না যে কোনো মানুষ গেলে উডবান ওয়ার্ডে ভর্তি হতে পারবেন। আপনি বলুন না উডবান ওয়ার্ডে ভর্তি হতে পারবেন, বলুন না আপনি কালকে গেলে উডবান ওয়ার্ডে ভর্তি হতে পারবো। আপনিও পারবেন না পার্থদা, আপনিও পারবেন না, আমি দায়িত্ব দিয়ে বলছি। আপনি এমএলএ হিসেবেও পারবেন না, অনুব্রত মণ্ডল পারবেন। পার্থবাবু, সন্ময়বাবু, আমাদেরকে এখানে বিতর্ক শেষ করতে হবে, কিন্তু অসীমবাবু অনেকক্ষণ ধরে হাসছেন। অসীমবাবু কোথাও গিয়ে খুব বোধহয় আনন্দ পেয়েছেন, আজকে হারমোনিয়াম নিয়ে বসেছেন, চড়াম করে ঢাক বাজাচ্ছেন, নিজেই বলছেন। অসীমবাবু, আপনার গান দিয়ে, আপনি খুব ভালো শিল্পী, কিন্তু এই যে রাজনৈতিকভাবে যে চারিদিকে যে জিনিসগুলো চলছে, একদিকে আমরা দেখতে পাচ্ছি লুকোচুরি খেলা, একদিকে দেখতে পাচ্ছি সত্যি অসুস্থতার যে বক্তব্যগুলো বলা হচ্ছে মেডিকেল বোর্ডের, এবং অন্যদিকে দেখতে পাচ্ছি গোটা রাজ্যতে কার্যত সিবিআইময় হয়ে গেছে রাজ্যটা। কোথাও গিয়ে এখানে আপনার কোনো গান মনে পড়ছে? সেটা দিয়ে আজকের বিতর্কটা শেষ করি আমরা। একটা কথা বলি, আমি একটা কথাই বুঝি, ঠাকুর ভবা পাগলা বলতেন, পাপ না থাকলে কাপ উঠবে কেন, পাপ না থাকলে কাপ উঠবে কেন। আর যে কথাগুলো আলোচনা হচ্ছে, যারা পাপ করেছে তারাই কাপ উঠেছে, এবং তারাই কিন্তু সিবিআই এর সামনে যেতে ভয় পাচ্ছে। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স। আমি একটা কথা বলবো পার্থদাকে, যদি আপনি বোঝেন যে সিবিআই খারাপ করছে, তাহলে সিআইডি দিয়ে আপনি তদন্ত করুন, যারা এই মন্ত্রী নেতা হয়েছে এদের আগে কি সম্পত্তি ছিল, এবং এই নেতাগুলো প্রত্যেকের আপনারা যদি পারেন সিআইডি তদন্ত করুন, এবং পরবর্তীতে তারা যে সম্পত্তি করেছে এটা কোথায় পেল, কতটা। বেশ, এর উত্তর আমি 10 সেকেন্ডে পার্থবাবুর কাছে নিয়ে নিই। পার্থবাবু, 10 সেকেন্ড সময় দিচ্ছি আপনাকে। সিআইডির উপরে অসীমবাবু ভরসা করছেন, এর জন্য ওনাকে ধন্যবাদ।
কালকেই সুপ্রিম কোর্ট একটা রায়ে বলেছেন সবকিছুতে সিবিআই ঠিক না, রাজ্য পুলিশ ভালো কাজ করছে, মালদা এবং ইংরেজ বাজারের দুটো কেসে বলেছে। অর্থাৎ একটু আস্থা রাখতে হবে, সব পুলিশ খারাপ নয়, দু একজন পুলিশের বাজে ব্যবহারের জন্য যে পুলিশের জন্য আমরা কোনো পুলিশই খারাপ কাজ করবে। একদিকে এই বিতর্ক যে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না, অন্যদিকে সিবিআই জুজু, যার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের দিকে নজর রয়েছে গোটা বাংলার, এবং আমরাও সেদিকে নজর রাখবো। তবে আপাতত এখানে ডিবেট শেষ করছি। অসংখ্য ধন্যবাদ যারা অনলাইনে এবং যারা স্টুডিওতে ছিলেন আমাদের সঙ্গে। একটা ছোট বিরতি নেব, বিরতির পর রয়েছে আরো খবর। সঙ্গে থাকুন, ফিরছি আমি আর ময়ূক। এসএসকেএমের উদ্যান ওয়ার্ডে ভর্তি অনুব্রত মণ্ডল হাসপাতাল সুপার জানিয়েছেন 7 সদস্যের মেডিকেল বোর্ড গঠন হয়েছে তার চিকিৎসার জন্য। সিবিআই যদি জেরা করতে চায় তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। সিবিআই কে অবশ্যই সহযোগিতা করা হবে জানানো হচ্ছে হাসপাতাল সুপারের পক্ষ থেকে। আমরা জানি যে এসএসকেএম হাসপাতালের যে 7 সদস্যের মেডিকেল টিম গঠন করা হচ্ছে, সেই মেডিকেল টিমে মেডিসিনের যিনি ডাক্তার থাকবেন, মেডিসিনের সুপার তিনি, মেডিসিনের হেড অফ মেডিসিন তিনি থাকছেন, সম্ভবত ডক্টর সৌমিত্র ঘোষ থাকছেন, তার পাশাপাশি কার্ডিওলজি ডিপার্টমেন্ট থেকে থাকছেন, এবং তার পাশাপাশি ভার্চুয়ালিও অনেক ডাক্তার থাকছেন। আমরা দেখে নেব এসএসকেএম এর সুপার তিনি ঠিক কি জানিয়েছেন অনুব্রত মণ্ডলের চিকিৎসার ব্যাপারে। শ্বাসকষ্ট নিয়ে এসেছিলেন, ঠিক আছে, এখানে ভর্তি হয়েছেন উডবার্নে। আমাদের একজন 7 সদস্যের মেডিকেল বোর্ড ওনার চিকিৎসার জন্য গঠন করা হয়েছে, তারা বসেছিলেন। সেটা মেডিকেল বোর্ডে যারা আছেন তারা যদি অনুমতি দেন তখন জিজ্ঞাসাবাদ। আপনারা হাসপাতাল কর্তৃপক্ষ সিবিআইকে মানে সেই অ্যাক্সেস দেবেন? আমরা নিশ্চয়ই তদন্ত প্রক্রিয়া, আমাদের এটা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যেটুকু সাহায্য করার আমাদের সবাইকে করতে হবে। তদন্ত প্রক্রিয়া সহযোগিতা করা হবেও জানালেন এসএসকেএম হাসপাতাল সুপার। এদিকে আইনজীবীর পক্ষ থেকে জানানো হচ্ছে, অনুব্রত মণ্ডলের আইনজীবীর পক্ষ থেকে জানানো হচ্ছে সিবিআই এসে জিজ্ঞাসাবাদ করুক এসএসকেএম এ যদি চিকিৎসকেরা অনুমতি দেন। অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীব কুমার দা কি জানালেন শুনুন। না দাদা, কথা বলার মতো সিচুয়েশনে নেই। আপনারা কোনো হায়ার কোর্টে যাবেন? না, সেটা এখনো কোনো পরিকল্পনা। সিবিআইকে আমরা প্রপোজাল দিয়েছি যে আপনি এখানে এসে কথা বলতে পারেন, সিবিআই সেই চিঠি অ্যাকসেপ্ট করেছে, দেখি কনসিডার করে কিনা। কি এমনি কেমন দেখলেন, মানে ওনাকে কথা বলার মতো অবস্থা আছে? দাদার শরীর সত্যিই খুব খারাপ, দাদার অক্সিজেন চলছে, ডক্টরের মনিটরিংয়ে আছে। মামলায় এফআইআর দায়ের সিবিআই এর। অলোক সরকারের নামে এফআইআর। এসএসসি দুর্নীতির অন্যতম অভিযুক্ত অলোক সরকার আজ বিকেলে সিবিআই দপ্তরে হাজিরা দেন তৎকালীন ডেপুটি ডিরেক্টর অলোক সরকার। আমরা জানি শান্তিপ্রসাদ সিনহা এবং অলোক সরকারের কিন্তু এই মুহূর্তে জেরা করা হবে বলে জানানো হচ্ছিল, এবং সিবিআই তাদেরকে জেরা করতে চায় বলে সিবিআই জানাচ্ছিল। তৎকালীন ডেপুটি ডিরেক্টর অলোক সরকার সিবিআই দপ্তরে হাজিরা দেন আজ, যা হাইকোর্টের নির্দেশে জেরা করতে চলেছে তাকে সিবিআই। মিনাক্ষী একবার আমরা চলে যাই সরাসরি। প্রিয়াঙ্কা রয়েছে আমাদের সঙ্গে। প্রিয়াঙ্কা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অলোক সরকারের নামে এফআইআর দায়ের, অর্থাৎ কোথাও গিয়ে কি এবার প্রভাবশালীদেরকে আরো বাগে আনতে চলেছে সিবিআই, কি মনে হচ্ছে এই মুহূর্তে? একেবারে ময়ূক, এখন অব্দি যে খবর ইতিমধ্যে উঠে আসছে, ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে এফআইআর কপি। সিবিআই যে এফআইআর দায়ের করেছে, লয়ারের তরফ থেকে যেরকমটা হাইকোর্টে জানানো হয়েছিল, আজকে যে সিবিআইয়ের তরফ থেকে এফআইআর লঞ্চ করা হয়েছে, সেই এফআইআর লঞ্চ করা হয়েছে একজন ব্যক্তি বিশেষের নামে। তিনি হলেন অলোক সরকার, ডেপুটি ডিরেক্টর অলোক সরকার। তার নামে বেশ কিছু ধারায় মামলা দেওয়া হয়েছে, যেরকম আর্থিক জালিয়াতি থেকে তছরূপ এবং প্রতারণা, বিভিন্ন বিষয়ে তার নামে মামলা রুজু করা হয়েছে সিবিআই এর তরফ থেকে। এবং পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, আজকে সিবিআই অফিসে ডাকা হয়েছিল সমরজিৎ আচার্যকেও। তাদের প্রায় ঘন্টা দুয়েক জেরা করা হয় এবং তারপরে তারা বেরিয়ে যান। এবার তুমি যে বিষয়টা বলছিলে যে প্রভাবশালী তত্ত্ব বেশ কয়েকদিন আগেই হাইকোর্টে উঠেছিল, আমরা দেখেছিলাম, এবং সেক্ষেত্রে বিচারপতির তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল এই ব্যক্তিদের জেরা করার সময় যদি কোনোভাবে কোনো প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে, সিবিআই চাইলে তাদের কেউ জেরা করতে পারবে। বড় সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। আমরা এই যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ার প্রত্যেকটা গতিবিধির দিকে লক্ষ্য রাখবো মীনাক্ষী, কিন্তু আমাদের এই মুহূর্তে আরেকটা খবরের দিকে লক্ষ্য রাখতে আসতে হচ্ছে এই মুহূর্তে। বাংলায় ফ্যাসিস্ট সরকার চলছে, রাজ্যসভায় বিস্ফোরক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বলেছেন ফ্যাসিস্ট বিল, কিন্তু ফ্যাসিস্ট শব্দের পুরো ব্যাখ্যা বদলে দিয়েছে বাংলার সরকার। ফ্যাসিস্ট শব্দকে অন্য মাত্রায় নিয়ে গেছে বাংলা। কি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুনুন। उन्होंने कहा है फासिस्ट बिल है,
मैं ज्यादा टिप्पणी नहीं कर सकता। वो टीवी पर ममता दीदी देखती होगी, सारे सीआर सुधारने के लिए खड़े हो जाते हैं, इसलिए मैं ज्यादा कुछ कहना नहीं चाहता माननीय। मगर फासिस्ट शब्द की कड़ी से कड़ी व्याख्या को बंगाल की सरकार ने बदल दिया है मान्यवर, और फासिस्ट की नई डेफिनेशन मान्यवर, मैं ममता दीदी का नाम वापिस लेता हूं। बैठ जाओ, ले लिया वापिस। ममता जी का नाम ले, प्लीज बैठ जाइए। ममता दीदी का नाम मैं वापिस लेता हूं। मान्यवर, फासिस्ट शब्द की डेफिनेशन को जो डेफिनेशन में है उससे अलग प्रकार के मायने देने का काम बंगाल की सरकार ने कहा। बाबा, आप कम से कम फासिस्ट का रेफरेंस मत लीजिए। अंत में मान्यवर, मैं इतना ही कहना चाहता हूं, सीट पर बैठ करना पड़े प्लीज। অমিত শাহের বিতর্কিত মন্তব্যে উত্তাল বঙ্গ রাজনীতি, একের পর এক আমরা প্রতিক্রিয়া পাচ্ছি এবং আমরা চেষ্টা করব জবাব চাই বাংলাতেও একের পর এক প্রতিক্রিয়া নেওয়ার সমস্ত রাজনৈতিক দল থেকে। তারা কি মনে করেন অমিত শাহের এই বক্তব্য, বাংলায় ফ্যাসিস্ট সরকার চলছে, বাংলায় না যাওয়াই ভালো, রাজ্যসভায় বিস্ফোরক অমিত শাহ, বাংলায় ফ্যাসিস্ট সরকার চলছে, এই মুহূর্তে ফ্যাসিস্ট শব্দের অন্য মাত্রা বাংলায় অমিত শাহ আজকে রাজ্যসভায় বলেছেন এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও তিনি উল্লেখ করেন যখন সুখেন্দু শেখর রায় প্রতিবাদে গর্জে ওঠেন। এবং আমরা চলে যাচ্ছি আরেকটি খবরে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি খবরে। ঝালদা কাণ্ডে যে মৃত প্রত্যক্ষদর্শী আপনারা জানেন, এই মুহূর্তে সেই দেহ নিয়ে মিছিল কংগ্রেসের, আবার দেহ নিয়ে মিছিল এবং প্রত্যক্ষদর্শীর যে রহস্য মৃত্যু হয়, আমরা দেখতে পাই সুইসাইড নোট পাওয়া যায় মীনাক্ষী, কিন্তু তারপরেও এর বিতর্ক থেকে বাদ যায়নি, এই মৃতদেহ বিতর্ক থেকে বাদ যায়নি। আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক মানুষ রাস্তায় নেমেছেন এবং মৃতদেহ নিয়ে মিছিল বের করেছে এখন কংগ্রেস। প্রত্যক্ষদর্শীর এই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু একটা ইতিমধ্যে রাজনৈতিক তরজা এবং কংগ্রেস এই মুহূর্তে মিছিল বার করেছে প্রত্যক্ষদর্শীর এই মৃত্যু নিয়ে। তারা বলছে যে এই মৃত্যু স্বাভাবিক নয়, তারা বলছে কেউ ওই প্রত্যক্ষদর্শীকে খুন করেছে এবং খুন করে সেটিকে আত্মহত্যার একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে, এমনটা অভিযোগ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। এবং তারা যে বিষয়ে চুপ থাকবেন না, তারা যে বিষয়ে পথে নামবেন, তারা যে বিষয়ে আন্দোলন করবেন, আজকেই জানানো হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি এবার ঝালদায় সেই দেহ নিয়ে মিছিল করছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা এবং তারা বলছেন তারা বিচার চাইছেন এবং বৈষ্ণব অমর রহে। তারা বলছেন যে যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন একমাত্র তপন কান্দু খুনের, তাকে মেরে ফেলে, তাকে খুন করে তাহলে আর কোনো সাক্ষী রাখতে চাইলো না অভিযুক্তরা, এমনটাই কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং তার পরিপ্রেক্ষিতে গোটা বাংলার মানুষের সামনে তারা আসল চিত্র তুলে ধরবেন, যারা অভিযুক্ত তাদের আসল চিত্র তুলে ধরবেন, তারা লড়াই করবেন তপন কান্দুর জন্য, তারা লড়াই করবেন শেপাল বৈষ্ণবের জন্য, এমনটাই তারা বলছেন কংগ্রেসের পক্ষ থেকে। যে কারণে এই মুহূর্তে ঝালদার রাস্তায় কংগ্রেস কর্মী সমর্থকেরা দেহ নিয়ে, সেই প্রত্যক্ষদর্শীর দেহ নিয়ে পথে নেমেছেন এবং তারা যে আরো আন্দোলন তীব্র করবেন সেটা কিন্তু জানিয়েছেন তারা ইতিমধ্যে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম ছবি আমরা তুলে ধরছি, ঝালদায় তপন কান্দু খুনের ঘটনায় আরো রহস্য বাড়ছে, মৃত্যু হয়েছে প্রত্যক্ষদর্শীর এবং সেই প্রত্যক্ষদর্শীর দেহ নিয়ে পথে এই মুহূর্তে কংগ্রেস। অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে এখানেও কোথাও গিয়ে রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি একদিকে যখন রহস্য মৃত্যু, অন্যদিকে বড় খবর এই মুহূর্তে আসছে ইউক্রেন থেকে আমরা বড় খবর পাচ্ছি, যুদ্ধের ব্রেকিং এই মুহূর্তে মীনাক্ষী, যুদ্ধের আমরা দেখেছি যুদ্ধের যে দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্ব আরো আগ্রাসী হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে যখন যুদ্ধটা আরো ভয়ানক দিক নিয়েছে, আমরা একদিকে যখন দেখতে পাচ্ছি একের পর এক যে লড়াইগুলো চলছে এবং রাশিয়ান যে একাধিক শহর, একের পর এক শহর যেভাবে বিধ্বস্ত হচ্ছে, শ্মশানপুরীতে পরিণত হচ্ছে। আপনাদের নিয়ে যাব একটি শহর দেখাতে যেটি কার্যত মৃত্যুপুরী। চলে এসেছে রিপাবলিক বাংলার ফাইটার জেট। চলুন এই ফাইটার জেটে চেপে আপনাদের দেখাবো এমন একটি শহর যার নাম বড়ডিয়াঙ্কা।
রিপাবলিক বাংলার ফাইটার জেটে সবার হয়ে পড়েছি আমি, আপনাদের বড়ডিয়াঙ্কা শহর ঘুরে দেখাবো, চলুন আমার সঙ্গে। এই বড়ডিয়াঙ্কা শহর, যে শহরটা এই মুহূর্তে এরিয়াল ভিউয়ে আপনাদের আমি তুলে ধরছি, কি অবস্থা হয়েছে শহরটার দেখুন, কিভাবে এখান থেকে দেখতে পাচ্ছি এই শহরের অবস্থা, স্বপ্নের শহর, একের পর এক আবাসন দেখুন কিভাবে ভেঙে পড়েছে, গুড়িয়ে গিয়েছে, কিভাবে এই আবাসনগুলি এক নিমেষে সমস্ত স্বপ্ন এখানকার মানুষের বাসিন্দাদের, সেগুলো কিন্তু একেবারে স্বপ্ন ধ্বংস হয়ে গিয়েছে, তাদের স্বপ্ন কার্যত বলা যায় শ্মশানপুরীতে পরিণত হয়েছে। এই দেখুন কি অবস্থা, আমার বাদিকে দেখুন, যে এই মুহূর্তে দাঁড়িয়ে অবস্থা সামনে আসছে তাতে বোঝা যাচ্ছে যে এই শহরটা কতটা প্রাণোচ্ছল ছিল, কিন্তু এই শহরটা এক নিমিষে কিভাবে মৃত্যুপুরীতে পরিণত হলো। যে শহরে 13,000 মানুষের বসবাস ছিল, যে শহরে এখানকার মানুষ তাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনযাত্রায় খুশি ছিলেন, তারা নিজের মতন করে শহরটাকে সাজিয়েছিলেন, এই শহরটাকে কিভাবে টার্গেট করা হয়েছে। আরও একটু এগিয়ে যাচ্ছি, যে এরিয়াল ভিউয়ে এই মুহূর্তে যে অবস্থা ধরা পড়ছে এই শহরে, সেখানে প্রাণ আছে বলে মনে হচ্ছে না। কয়েকটা গাড়ি মাঝখান দিয়ে যাচ্ছে এবং সেই গাড়িগুলো যে মাঝখান দিয়ে যাচ্ছে তার পাশে দুদিকের যে এই মুহূর্তে অবস্থা, তাতে কিন্তু ধরা পড়ছে যে এই ছবিটা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি এখানকার বাসিন্দারা, এই শহরবাসী, যে অবস্থা গোটা ইউক্রেনের এই মুহূর্তে।